হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য আমরা জেনারেল সায়েন্সের ওপরে যে মক টেস্টের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 11। আমরা এখানে টোটাল 25টা কোশ্চেনের, জেনারেল সায়েন্সের 25টা কোশ্চেনের ওপরে মক টেস্টের অ্যারেঞ্জ করি। এবার দেখো, এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোকে কিন্তু আমি প্রথমে অঙ্ক, তারপর কিন্তু ফিজিক্সের কোশ্চেন, আবার মাঝে মাঝে অঙ্কও রেখেছি। তাই ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যানালিসিস সঠিকভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে একটি তারের রোধ 10 ওহম এবং দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন রোধ কত। দেখো এখানে কি বলেছে, এখানে তোমাদের এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে দৈর্ঘ্যের সাথে যে রোধ থাকে সেই রোধের কিন্তু সমানুপাতিক সম্পর্ক হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ দৈর্ঘ্য যদি 2 গুণ হয় তাহলে রোধও কিন্তু 2 গুণ হবে, দৈর্ঘ্য যদি 5 গুণ হয় তাহলে রোধও কিন্তু 5 গুণ হবে। তো আমরা যদি এইটাকেই ফলো করি তাহলে মনে করো আমরা এখানে দৈর্ঘ্য কী করছি, আমরা এখানে দৈর্ঘ্যকে রাখছি আর এই পাশে হচ্ছে রোধকে রাখছি, ঠিক আছে। তো দেখো আমাদের কি বলেছিল, আমাদের দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্যকে দ্বিগুণ করেছি। মনে করো দৈর্ঘ্য আগে x ছিল, তাহলে তোমার হচ্ছে যে রোধ, মনে করো রোধ কত ছিল, রোধ হচ্ছে 10 ছিল। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 2x, অর্থাৎ দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছে 2 গুণ, দৈর্ঘ্য 2 গুণ করেছে, তাহলে আমাদের রোধ কত হবে, রোধও কিন্তু 2 গুণ হয়ে যাবে। তার পেছনের কারণ কি, তার পেছনের কারণ কিন্তু এটাই যে দৈর্ঘ্যের সঙ্গে রোধের যে সম্পর্ক সেটা কিন্তু সমান সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক, বা যেটাকে কিন্তু ইংলিশে বলা হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 20 অ্যাম্পেয়ার। একটি তারের রোধ যদি 10 অ্যাম্পেয়ার হয় আর তার দৈর্ঘ্যকে যদি 2 গুণ করা হয় তাহলে কিন্তু সেই তারের যে নতুন রোধ সেটা 10 অ্যাম্পেয়ার থেকে বেড়ে 20 অ্যাম্পেয়ার হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি 6 ভোল্ট ব্যাটারি 3 অ্যাম্পেয়ার প্রতিরোধের সাথে 3 রোধ প্রতি 3 ওহম প্রতিরোধের সাথে যুক্ত সার্কিটে প্রবাহিত কারেন্ট কত। কি বলেছে, যে একটি 6 ভোল্টের ব্যাটারি আছে, সেটা 3 ওহমের একটি রেজিস্ট্যান্সের সাথে যুক্ত আছে, তাহলে প্রবাহিত কারেন্ট কত। দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি, ফর্মুলা হয়ে যাচ্ছে V = IR। এই ফর্মুলাটাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবার দেখো আমাদের কি বের করতে বলেছে, প্রবাহিত কারেন্ট বের করতে বলেছে। প্রবাহিত কারেন্ট মানে কি, প্রবাহিত কারেন্ট মানে কিন্তু হয়ে যাচ্ছে I, আমাদের I বের করতে বলেছে। তো ফর্মুলাটাকে আমরা একটু অর্গানাইজ করে নিই। তো কি হবে, I ইকুয়ালস টু কিন্তু কি হয়ে যাবে, I V/R, এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। তো আইকে আমরা আয়ের মতো রেখে দিই, আমাদের ভি কত, ভি হচ্ছে 6 আর আর কত, আর হচ্ছে 3, কাটাকুটি করলে কত পাচ্ছি, কাটাকুটি পারলে কিন্তু পাচ্ছি 2। আর এই যে প্রবাহিত কারেন্ট বা কারেন্টে, বর্তনীতে কারেন্টের যে ফ্লো সেটাকে কোন এককে মাপা হয়, সেটা কিন্তু অ্যাম্পেয়ারে মাপা হয়, তাই 2 অ্যাম্পেয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি হিটার 2 ঘন্টা চলে, এটি কত ইউনিট বিদ্যুৎ খরচ করে। সবার প্রথমে দেখো অঙ্কটা কি বলেছে, যে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি হিটার 2 ঘন্টা ধরে চলে, তাহলে এটা কত ইউনিট শক্তি খরচ করে। দেখো ইউনিট মানে কি, ইউনিট মানে কিন্তু হয়ে যাচ্ছে ওয়াট আওয়ার, ঠিক আছে। ওয়াট আওয়ার, বা আমরা এক কথায় বলতে পারি কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারকে কিন্তু বলা হয় হচ্ছে ইউনিট, যেটা কিন্তু আমাদের বাড়িতে কারেন্টের একক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো ইউনিটের মধ্যে কি থাকে, ইউনিটের মধ্যে কিন্তু কিলোওয়াট থাকে আর আওয়ার থাকে। কেমন ফরম্যাটে থাকে, গুণ ফরম্যাটে থাকে। তো এখানে মনে করো আমি কিলোওয়াট লিখলাম, কিলোওয়াটের সাথে যদি আমরা আওয়ারকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা কিলোওয়াট আওয়ার পেয়ে যাই বা ইউনিট পেয়ে যাই। তো আমাদের কিলোওয়াট কত, কিলোওয়াট কিন্তু বলেছে 2, আর কত ঘন্টা চলেছে, 2 ঘন্টা ধরে চলেছে। তাই আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, আলটিমেটলি আমাদের কত ইউনিট কারেন্ট খরচা হবে। তো আমাদের কিন্তু যে 4 কিলোওয়াট আছে, কিলোওয়াট আওয়ার আছে, সেই 4 কিলোওয়াট কারেন্ট খরচা হবে। আর এটা কোথায় আছে, এটা কিন্তু অপশান নাম্বার যে 3, অপশান নাম্বার যে সি এখানে অবস্থিত। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4 কিলোওয়াট আওয়ার, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট দেখব আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 10 ওহম প্রতিরোধকের মধ্যে দিয়ে 2 অ্যাম্পেয়ার কারেন্ট 5 মিনিট ধরে চলবে। তো কি বলেছে দেখো, 10 ওহম প্রতিরোধকের মধ্যে দিয়ে 2 অ্যাম্পেয়ার কারেন্ট যদি 5 মিনিট ধরে চলে তাহলে উৎপন্ন তাপ কত। দেখো এই যে তাপ বের করার কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে H = I² RT, ঠিক আছে। যেখানে আর মানে কি, যেখানে আর মানে কিন্তু রোধ,
টি মানে হচ্ছে সময়, যেটা কিন্তু সেকেন্ডে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা মনে রাখবে যে সময়টা কিন্তু সবসময় সেকেন্ডেই ক্যালকুলেশন করা হবে। আর আই মানে কি, আই মানে কিন্তু হচ্ছে কতটা কারেন্ট যাচ্ছে। তো আমরা যদি এখানে দেখি সবার প্রথমে আমরা সময়টাকে কি করব, সবার প্রথমে সময়টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। দেখো 1 মিনিটে কত থাকে, 1 মিনিটে 60 সেকেন্ড থাকে। তো 5 মিনিটে কত থাকবে, 5 মিনিটে কিন্তু 60 গুণ 5 অর্থাৎ 300 সেকেন্ড থাকবে। এই ডেটাটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ আমাদেরকে কিন্তু এই তাপ বের করতে গেলে কি করতে হবে, তাপ বের করতে গেলে কিন্তু আমাদেরকে এই যে টাইমটা আছে এটাকে সেকেন্ডে ক্যালকুলেশন করতে হবে। তো এইচকে আমরা এইভাবে রাখলাম। আচ্ছা এবারে দেখো এখানে কি বলেছে, আইকে স্কোয়ার করতে হবে। তো 2 স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার করলে 4 হয়। এটা কিন্তু আর করে দেখালাম না। তারপরে রোধ কত বলেছে, রোধ বলেছে 10 অ্যাম্পিয়ার। আর আমাদের যে রোধ বলেছে 10 ওহম। আর এখানে কত সময় বলেছে, সময় কিন্তু হচ্ছে 300 সেকেন্ড। আমরা 5 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি 300 সেকেন্ড। তো কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে কিন্তু হয়ে যাবে 3 4 12। আর তারপরে কিন্তু 3টে শূন্য, অর্থাৎ 12,000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি 10 ওহম প্রতিরোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 5 মিনিট ধরে চলে, তাহলে কত জুল তাপ উৎপন্ন হয়, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান ডি 12,000 জুল কিন্তু কারেন্ট উৎপন্ন হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে একটি বাল্বে 230 ভোল্ট এবং 100 ডাব্লু বা 100 ওয়াট লেখা আছে, এর কারেন্ট কত বা এর মধ্যে দিয়ে কত কারেন্ট পাস হবে। মনে করো তুমি বাজারে গেলে, বাজার থেকে একটা বাল্ব কিনে নিয়ে আসলে, যার গায়ে কিন্তু লেখা আছে 230 ভোল্ট আর 100 ওয়াট, এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেটাই কিন্তু কোশ্চেন। তো এটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, এক্ষেত্রে কিন্তু কারেন্ট বের করতে গেলে, এই যে কারেন্ট বের করতে গেলে বা আই বের করতে গেলে কি করতে হবে, আই বের করতে গেলে কিন্তু যে ওয়াট বা যেটা ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কি দিয়ে ভাগ করতে হবে, ক্ষমতাকে কিন্তু ভি মানে যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্য দিয়ে কিন্তু ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এটাকে যদি আমরা ইংলিশ টার্মে লিখি তাহলে আই ইকুয়ালস টু কী হচ্ছে, আই ইকুয়ালস টু ডাব্লু বাই ভি হয়ে যাচ্ছে। এবার ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তো ডাব্লু কত, ডাব্লু কিন্তু হয়ে যাচ্ছে এখানে 100। আর এখানে যে ভোল্ট আছে সেটা কত, সেটা হচ্ছে 230। যদি কাটাকুটি করি তাহলে কত আসছে, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 10-এর 23, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি, এটাকে যদি আমরা ডেসিমেলে 10-এর 23টাকে আমি এই পাশে লিখছি। তো কাটাকুটি করে আলটিমেটলি কিন্তু রেজাল্ট পেলাম 10-এর 23। এবার এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলে কিন্তু এটা নিয়ার অ্যাবাউট যে অপশান বি 0.43-র কাছাকাছি যাবে। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 6 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে 500 গ্রাম, এখানে কিন্তু জল হবে, ঠিক আছে? 500 গ্রাম জলের তাপমাত্রা, বা এখানে তোমরা ওয়াটারও লিখতে পারো। 500 গ্রাম জলের তাপমাত্রা 500 গ্রাম জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত তাপ প্রয়োজন। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আগের বার প্রিভিয়াস ইয়ারে প্রচুর এসেছিল, ঠিক আছে? যে 500 গ্রাম জল থাকবে, সেই জলকে তোমার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যেতে গেলে আমাদেরকে কত ক্যালোরি, কত জুল কিন্তু তাপ প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো কোশ্চেনটা কিন্তু খুব সোজা, এর কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু হয়ে যাচ্ছে এম ইন্টু, ঠিক আছে, এম ইন্টু যেটা তোমার সি আছে, সি মানে কি, সি মানে কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে? মানে কনস্ট্যান্ট এখানে কিন্তু আমাদের যে তাপ সেটা, আর কি এম ইন্টু সি। আর দেখো কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে পৌঁছাচ্ছি আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাচ্ছি। এর যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে, এখানে আমি ডিফ লিখলাম, মানে এই ডিফারেন্সটা কিন্তু তোমাদের ইউজ করতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, এই যে গ্রামটা আছে এই গ্রামটাকে সবসময় কিসে কনভার্ট করে নিতে হবে, এটাকে কিন্তু সবসময় তোমার হচ্ছে কেজিতে কনভার্ট করে নিতে হবে। তার পেছনের কারণ কি, দেখো প্রত্যেকটা অপশান কিন্তু জুলে আছে, মানে এটা কিন্তু এসআই এককে আছে। আর এটা যেহেতু গ্রাম, যেহেতু সিজিএস একক, তাই কিন্তু হবে না। তাই আমরা যদি আমাদের যে অঙ্কের ফার্স্ট স্টেপ, ফর্মুলাটা তোমরা চাইলে খাতায় নোট ডাউন করতে পারো। আচ্ছা অঙ্কের যে ফার্স্ট স্টেপ, সেই ফার্স্ট স্টেপটা কি, সেটা হচ্ছে এই 500 গ্রামকে কিন্তু আমাদেরকে কিলোগ্রাম করতে হবে। আচ্ছা 500 গ্রামকে যদি আমরা কিলোগ্রাম করি তাহলে আমরা কত পাবো, তো 500 গ্রামকে কিন্তু কিলোগ্রাম করতে গেলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, আমরা কিন্তু পাবো 0.5 কেজি। এই যে ডেটাটা আছে এটা কিন্তু আমাদের প্রথম কাজ। তারপরের কাজ কি, তারপরের কাজ কিন্তু আমাদের ফর্মুলা লেখা। ফর্মুলা কি ছিল, এম ইন্টু সি ইন্টু ডিফারেন্স, যেটা ছিল সেই ডিফারেন্সটার জায়গায় আমি ডিফ লিখলাম। আচ্ছা এম তাহলে কত হলো, এম হলো আমাদের 0.5। আচ্ছা এখানে আমাদের সি কত, সি কিন্তু কনস্ট্যান্ট বলে দিয়েছে যে 4200 জুল, ঠিক আছে, 4200 লিখলাম। আর এখানে ডিফারেন্সটা কত, দেখো ডিফারেন্স হচ্ছে 50 থেকে 20কে যদি আমরা বাদ দিই তাহলে আমরা ডিফারেন্স কত পাবো, ডিফারেন্স কিন্তু আমরা পেয়ে যাবো 30। আচ্ছা এটা তুমি উঠিয়ে দাও, এটাকে তুমি যদি কাটাকুটি করো তো এটার সাথে এটা কেটে যাচ্ছে, এবার তোমাকে কাটাকুটি করতে হবে। আচ্ছা এবার যদি তুমি কাটাকুটি করো তাহলে প্রথমে মনে করো এটা পাচ্ছি। আচ্ছা 42-এর সাথে 5 গুণ করলে কত হয়, এই গুণটা আমি এইখানে করছি। 42-এর সাথে 5 গুণ করলে হয় হচ্ছে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 4 5 20, আর এদিকে হচ্ছে তোমার 21, ঠিক আছে? এটা তো প্রথমে গেল আমাদের।
এটা হচ্ছে প্রথমে আমাদের এই যে এটা এখানে এই যে এইটুকুর ক্যালকুলেশন করে আমাদের কত বেরোলো, এখানে কিন্তু আমাদের বেরোলো হচ্ছে 21,000, ঠিক আছে। এবার এই 21,000-এর সাথে কত গুণ করতে হবে, 21,000-এর সঙ্গে কিন্তু 3 গুণ করতে হবে, ঠিক আছে। এটাকে আমি এই পাশে নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের প্রথমে গুণটা করে আমরা কত পেয়েছি, 21,000 পেয়েছি। এবার কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, আলটিমেটলি কিন্তু পাচ্ছি 63,000, ঠিক আছে। 63,000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু একটা নতুন টাইপের অঙ্ক, এখনও পর্যন্ত কিন্তু তোমাদের এই অঙ্কটা করানো হয়নি। যাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের কিন্তু আমি কোশ্চেন বা প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখব আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বরফ গলনের লিনতাপ কত, ঠিক আছে। কি বলেছে, বরফ গলনের লিনতাপ কত। তো সঠিক অ্যান্সার কী হবে, তোমরা প্রথমে অপশানগুলো একবার দেখে নাও। এই হচ্ছে অপশানগুলো পেজটা একটু দুটো ভাগে স্প্লিট হয়ে গেছে, একটু কষ্ট করে দেখতে হবে যে বরফ গলনের লিনতাপ কত। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো বরফ গলনের যে লিনতাপ সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 337 10⁻³ ঠিক আছে। 334 334 ইন্টু 334 জুল পার কেজি, এটা কিন্তু হয়ে যাচ্ছে বরফ গলনের লিনতাপ। অপশান বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে রূপান্তর করতে গেলে যে তাপ প্রয়োগ করতে হয় তাকে কি বলা হয়। দেখো ডাইরেক্ট কিন্তু যে তোমার ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। কি বলেছে কোশ্চেনটা, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে রূপান্তর করতে গেলে যে তাপ প্রয়োগ করতে হবে তাকে কি বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী অপশান আছে, লেটেন্ট হিট অফ ফিউশন, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, নাকি মল হিট। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু এটার হয়ে যাবে লেটেন্ট হিট অফ ফিউশন। এই যে ব্যাপারটা কোশ্চেনের মধ্যে ডিফাইন করেছে তাকে কিন্তু বলা হয় লেটেন্ট হিট অফ ফিউশন, ঠিক আছে। নেক্সট দেখব আজকের 9 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 মিনিট। আজকে 9 নম্বর কোশ্চেনটা কী বলেছে আমরা দেখি। দেখো 9 নম্বর কোশ্চেনে কিন্তু আবার একটা অঙ্ক দিয়েছে, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 কেজি, ঠিক আছে, 2 কেজি জলের, ঠিক আছে, 2 কেজি জলের তাপমাত্রা 75 ডিগ্রি সেন্টিগ্রেড করলে তাপের পরিবর্তন কত। দেখো আবার কিন্তু সেই অঙ্কটা দিয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সুবিধা দিয়েছে এটা, যে এখানে কিন্তু যে 2 কেজি মানে তোমাকে আগে যেটা 500 গ্রাম ছিল সেটা কিন্তু তোমাকে 2 কেজিতে অটোমেটিক কনভার্ট করে দিয়েছে, জাস্ট তোমাকে ডেটাটাকে পুট করতে হবে। তো এম ইন্টু সি ইন্টু ডিফ, এটা কিন্তু হচ্ছে আমাদের ডেটা। তো এম কত, এম হচ্ছে আমাদের এখানে 2 কেজি, ঠিক আছে, এম হচ্ছে আমাদের 2 কেজি। আর এক্ষেত্রে আমাদের যে তোমার হচ্ছে সি কত বলেছে, সি কিন্তু আমাদের বলেছে 4200, এটা কিন্তু কনস্ট্যান্ট। আর এক্ষেত্রে আমাদের যে 75 থেকে কিন্তু 25কে আমাদের বিয়োগ করতে হবে। তো 75 থেকে 25কে বিয়োগ করলে আমরা কত পাবো, তো আমরা কিন্তু পেয়ে যাবো 50। এবার জাস্ট আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো 42 দুগুণে কত হচ্ছে, 42 দুগুণে হচ্ছে 84, আর এখানে হচ্ছে 5 শূন্য, কাটাকুটি করলে কত হচ্ছে 4 5 20 শূন্য হাতে 2, 5 8 40 আর 2 42, ঠিক আছে। তো 42, তারপরে তোমার কত হচ্ছে 42-এর পরে কিন্তু তোমার 3টে শূন্য। তো সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার কিন্তু তোমরা যদি খেয়াল করো তাহলে নিচে দেখতে পাবে এখানে কিন্তু রয়েছে। তো আমি এটাকে ওপরে ওঠাই, তো যে 42 মানে 4,20,000, ঠিক আছে, 4,20,000 জুল, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি আবারও বলছি, এই ফর্মুলাটাকে লিখছি, তোমরা চাইলে কিন্তু এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে নোট ডাউন করতে পারো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা। নেক্সট দেখব আজকের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 10 নম্বর কোশ্চেন, যে একটি বস্তুর তাপমাত্রা সেলসিয়াসে দ্বিগুণ করলে কেলভিন স্কেলে তার পরিবর্তন কি হবে। ঠিক আছে, সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে নিয়ে যেতে গেলে কি করতে হয়। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত হয়, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কিন্তু হয়ে যায় 273 ডিগ্রি কেলভিন। তাই সেলসিয়াস থেকে স্কেলে নিয়ে গেলে কি করতে হয়, দেখো 1 ডিগ্রি সেলসিয়াস হলে কি করতে হবে, এই যে 273-এর সঙ্গে কিন্তু 1 যোগ করে দিতে হবে, অর্থাৎ 274, ঠিক আছে, 274 ডিগ্রি কেলভিন। এবার দেখো তো আমাদের এখানে অ্যান্সারটা কি বলছে, দ্বিগুণ হবে, একই থাকবে, তারপরে আনুপাতিকভাবে বাড়বে, নাকি নির্ভর করবে প্রাথমিক মানের ওপর। দেখো আমরা কিন্তু দেখলাম যে কোনটার ওপরে ডিপেন্ড করছে। আমি এখানে আবার লিখছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কিন্তু হয়ে যাচ্ছে 273 ডিগ্রি কেলভিন। এইবার এই যে প্রাথমিক মানটা আছে এর ওপরে কিন্তু নির্ভর করতে হবে। এখানে যত থাকবে 273-এর সঙ্গে কিন্তু তত আমাদেরকে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমরা কেলভিন স্কেলের মানটা পাবো।
নেক্সট দেখব আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে 340 মিটার বেগে শব্দ চললে 0.5 সেকেন্ডে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয়, দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে কিন্তু আমাদের একদম ডাইরেক্ট একটা ফর্মুলা আছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বের করি, তরঙ্গ দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা এককে প্রকাশ করা হয়। দেখো ল্যামডা বের করতে গেলে কি করতে হয়, শব্দের যে বেগ আছে অর্থাৎ তরঙ্গের যে বেগ আছে সেই বেগের সঙ্গে কিন্তু যে সময়টা আছে সেই সময়টাকে কিন্তু গুণ করতে হয়। ঠিক আছে, আমরা জানি দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য মানে ডিস্টেন্স। আমরা কিন্তু ডিস্টেন্স বের করার ফর্মুলা জানি যে টাইম ইন্টু ভেলোসিটি, এটা কিন্তু ডিস্টেন্সের ফর্মুলা হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু তাই, এক্ষেত্রেও কিন্তু তরঙ্গের যে দৈর্ঘ্য সেটাও কিন্তু একটা ডিস্টেন্স। তো আমাদের বেগ কত বলেছে, বেগ কিন্তু বলেছে বেগ কিন্তু বলেছে কত, বেগ বলেছে 340 মিটার পার সেকেন্ড। সেই 340 মিটার পার সেকেন্ডকে কী করতে হবে, তোমাকে কিন্তু 0.5 দিয়ে গুণ করতে হবে। তো আলটিমেটলি তুমি কত পাবে, আলটিমেটলি কিন্তু তুমি পেয়ে যাবে 170 মিটার। আর এটাই কিন্তু তোমার সঠিক অ্যান্সার হবে। তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত বেরোবে, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেরোবে 170 মিটার। নেক্সট দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে মানব কানে শোনার ফ্রিকোয়েন্সি বা সীমা কত, অর্থাৎ আমাদের কানে আমরা যে সাউন্ড শুনতে পাই তার ফ্রিকোয়েন্সি কত। তো এটা তো খুব সোজা কোশ্চেন, আমরা জানি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু এখানে তো অপশানে আমি কোথাও দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে অপশান দেখা যাচ্ছে এই যে, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এক মিনিট একটু দেখবে, এখানে কিন্তু 20,000। তো কোনটা করলে 20,000 হচ্ছে, 20,000 কিন্তু অপশান যে এ আছে, ঠিক আছে, এই যে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। ঠিক আছে, দেখো কতটা ঘুরিয়ে দিয়েছে। আমরা জেনারেলি কি পড়েছি, আমরা জেনারেলি পড়েছি কিন্তু 20 হার্টজ থেকে কত হার্টজ, 20 হার্টজ থেকে কিন্তু 20,000 হার্টজ পড়েছে। কিন্তু এখানে এই যে 20,000 হার্টজকে কিন্তু ওরা কী লিখেছে, এরা কিন্তু 20 কিলো হার্টজ লিখেছে। তাই দেখো কতটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এগুলো। নেক্সট দেখব আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ, ট্রান্সভার্স, লংডিটিউডনাল, ইলেকট্রোম্যাগনেটিক নাকি সারফেস। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লংডিটিউডনাল। দেখো সাউন্ড কিন্তু একটা লংডিটিউডনাল ওয়েভ, অর্থাৎ এর পার্টিকেলসগুলো যেদিকে যায় সেদিকেই কিন্তু তোমার হচ্ছে শব্দটাও যায়, সাউন্ডটাও যায়। ঠিক আছে, পার্টিকেলসগুলোর দিকেই যদি সাউন্ড মানে পার্টিকেলসগুলোর দিকেই যদি ওয়েভটা ফ্লো হয় তখন কিন্তু সেটাকে বলা হয় লংডিটিউডনাল ওয়েভস, বা সেটাই কিন্তু আমরা শব্দ তরঙ্গ বলতে পারি। শব্দ তরঙ্গ কিন্তু লংডিটিউডনাল যে ওয়েভস আছে তারই এক্সাম্পল। নেক্সট দেখব আজকে 14তম কোশ্চেন কি বলেছে, যে শব্দের তীব্রতা মাপার এককের নাম কি। তো খুব সোজা একটা কোশ্চেন এটা। তো শব্দের তীব্রতা মাপার একক কিন্তু হয়ে যাচ্ছে ডেসিবেল। ঠিক আছে, ডেসিবেল এককে কিন্তু শব্দের তীব্রতা মাপা হয়। হার্টস কিসের জন্য ব্যবহার করা হয়, হার্টস কিন্তু ফ্রিকোয়েন্সি মাপতে ব্যবহার করা হয়। ওয়াট কিসের জন্য, ওয়াট কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ারের একক। নিউটন কিসের জন্য, নিউটন কিন্তু হয়ে যাচ্ছে ফোর্সের একক। নেক্সট দেখব আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যদি শব্দের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ করা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে। ঠিক আছে, যদি যে শব্দের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি যদি দ্বিগুণ করা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে। দেখো এই যে ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সির সঙ্গে কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ ধরছি আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা ধরা হয়। দেখো মনে রাখবে এই ফ্রিকোয়েন্সির সঙ্গে কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। সেই কারণের জন্য কি হবে, সেই কারণের জন্য কিন্তু যে ফ্রিকোয়েন্সি যদি আমরা দ্বিগুণ করি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অর্ধেক হয়ে যাবে। নেক্সট দেখব আজকে 16তম কোশ্চেন কি বলেছে, যে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যের স্থানটিকে কী বলা হয়। মানে একটা চুম্বক থাকে, মনে করো এটা একটা তোমার হচ্ছে বার ম্যাগনেট। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে একটা বার ম্যাগনেট, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। তো চুম্বকের নর্থ পোল আর সাউথ পোলের মাঝে এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাকে কী বলা হয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যের স্থানটাকে কী বলা হয়, এটাকে কিন্তু বলা হয় চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে কিন্তু চৌম্বক ক্ষেত্র। এর চারপাশ দিয়ে কিন্তু যে ম্যাগনেটিক যে ফিল্ড থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এরকমভাবে বিস্তার করে। ঠিক আছে, আমরা কিন্তু সকলেই জানি। আর মনে রাখবে চুম্বকের যে মাঝখানে সেখানে কিন্তু চৌম্বকত্ব একদমই থাকে না। নেক্সট দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে, যে চৌম্বক ক্ষেত্রের একক কী, মানে যে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র মানে কি, চৌম্বক ক্ষেত্র মানে কিন্তু হয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডের একক কী বা ইউনিট কী সেটাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের যে একক সেটা কিন্তু হয়ে যাচ্ছে টেসলা। ঠিক আছে, টেসলাকে কিন্তু
ম্যাগনেটিক ফিল্ডের একক ধরা হয়। নেক্সট দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে, যে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় প্রবর্তন সূত্র অনুযায়ী ইএমএফ উৎপন্ন হয় যখন, মানে কি, যখন দেখো ফ্যারাডের যে ইলেকট্রিসিটির যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু ক্লাস 10-এ অতটা গভীরভাবে ছিল না, কিন্তু পরবর্তীকালে কিন্তু মানে তোমার হচ্ছে তোমরা কিন্তু এগুলো ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশন আছে 11-12-এর যে বই আছে সেখানে ভালো পাবে। তোমাদের যতই এখানে বলুক না কেন, তোমাদের সিলেবাসের মধ্যে লেখা থাক না কেন যে হচ্ছে তোমাদের ক্লাস 10 ওয়াইজই আসে, কিন্তু তার থেকেও কিন্তু আপার লেভেলের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তো ফ্যারাডের যে তড়িৎ চুম্বকীয় প্রবর্তন সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কিন্তু ইএমএফ উৎপন্ন হয় কখন, যখন কিন্তু যে চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়, ঠিক আছে, যে চৌম্বক ফ্লাক্স থাকে বা ইলেকট্রোম্যাগনেটিক যে ফ্লাক্স থাকে সেটা যখন পরিবর্তিত হয় তখনই কিন্তু এটা সংঘটিত হয়ে থাকে। নেক্সট দেখব দেখো নেক্সট কি বলেছে আজকের পরবর্তী 19 নাম্বার কোশ্চেন কি বলেছে, একটি সোজা পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের ফলে কোন প্রকার ক্ষেত্র উৎপন্ন হবে। মানে একটা মনে করো সোজা তার আছে, সেই তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হচ্ছে তখন সেই তারের চারপাশে কি তৈরি হবে। তো মনে রাখবে যখন কোনো একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় তখন কিন্তু সেই তারটার চারপাশে কি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে ট্রান্সফরমারে প্রাইমারি কয়েল ও সেকেন্ডারি কয়েলের অনুপাত 2:1। দেখো কতটা হাই লেভেলের কোশ্চেন এটা, যে প্রাইমারি কয়েলে সেকেন্ডারি তার আর প্রাইমারি যে কয়েল মানে সেকেন্ডারি কয়েল আর প্রাইমারি কয়েলের মধ্যে অনুপাত হচ্ছে 2:1। এটি কোন ধরনের ট্রান্সফরমার, কোন ধরনের ট্রান্সফরমার, তো কোন ধরনের ট্রান্সফরমারে হচ্ছে যে প্রাইমারি কয়েল আর যে সেকেন্ডারি কয়েল থাকে তাদের মধ্যে অনুপাত 2:1 থাকে। কি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো প্রথমে আমরা ট্রান্সফরমারগুলোর নাম পড়ে নিই। একটা হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন, একটা হচ্ছে অটো ট্রান্সফরমার, আর একটা কিন্তু নির্ণয় করা যাবে না। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে সমস্ত ট্রান্সফরমারে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে 2:1, তাকে কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়। যেরকম কিন্তু মোবাইল চার্জার, ঠিক আছে, এটা মনে রাখবে, মোবাইল চার্জারটাও কিন্তু একটা ট্রান্সফরমারের কাজ কি, হাই ভোল্টেজের কারেন্টকে কিন্তু লো ভোল্টেজের কারেন্টে কনভার্ট করে দেওয়া, এটাই কিন্তু ট্রান্সফরমারের মেন কাজ। তো এই যে স্টেপ ডাউন যে তোমার হচ্ছে ট্রান্সফরমার আছে তার সবথেকে বড় এক্সাম্পল কি, মোবাইল চার্জার, ঠিক আছে। নেক্সট দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে ফটো ইলেকট্রিক প্রভাব ব্যাখ্যা করেছিলেন কে। এর মধ্যে থেকে কে ফটো ইলেকট্রিক প্রভাব ব্যাখ্যা করেছিলেন, আইনস্টাইন করেছিলেন, তারপরে হচ্ছে নিউটন, বোর নাকি প্ল্যাঙ্ক। তো সঠিক অ্যান্সার কী হবে, এই যে ফটো ইলেকট্রিক যে এফেক্ট সেটা কিন্তু আইনস্টাইন দেখিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে, যে ফটো ইলেকট্রিক প্রভাবে নির্গত ইলেকট্রনের গতিজ শক্তি নির্ভর করে কিসের ওপর। এই যে ফটো ইলেকট্রিক যে প্রভাবটা আছে সেই ফটো ইলেকট্রিক প্রভাবের ফলে যে ইলেকট্রন নির্গত হয় সেই ইলেকট্রনের যে গতিজ শক্তি বা যে কাইনেটিক এনার্জি সেটা কার ওপর ডিপেন্ড করে, আলোর তীব্রতার ওপর, আলোর ফ্রিকোয়েন্সির ওপর, ভোল্টেজের ওপর নাকি তাপমাত্রার ওপর। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলোর ফ্রিকোয়েন্সি কত তার ওপরে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের কারণের জন্য ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি সেটা ডিপেন্ড করে থাকে। যত বেশি ফ্রিকোয়েন্সি হবে তত কিন্তু এর যে কাইনেটিক এনার্জি সেটা বেশি হবে। নেক্সট দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ক্ষয়ে কোন কণা নির্গত হয়। ইউরেনিয়ামকে যখন ভাঙা হয় বা ইউরেনিয়ামের যখন ভাঙন হয় তখন কোন তেজস্ক্রিয় কণা নির্গত হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলফা, বিটা, গামা, তিনটেই কিন্তু নির্গত হয়, ঠিক আছে, তিনটেই কিন্তু রেডিও অ্যাক্টিভ তরঙ্গ। নেক্সট দেখব আজকে 24তম কোশ্চেন কি বলেছে, এক্স রশ্মি উৎপন্ন হয় যখন। এর মধ্যে কোন সময় এক্স রশ্মি উৎপন্ন হয়, ইলেকট্রন ধীর হয়, ইলেকট্রন ত্বরিত হয়, ইলেকট্রন ধাতুর সাথে সংঘর্ষ করে নাকি ফোটন ধাতুর সাথে সংঘর্ষ করে। তো এর মধ্যে কোন পরিস্থিতিতে তোমার হচ্ছে এক্স রশ্মি নির্গত হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যখন ইলেকট্রন ধাতুর সাথে সংঘর্ষ করে তখনই কিন্তু এক্স রে নির্গত হয়ে থাকে। এক্স রে কে আবিষ্কার করেছিলেন, এক্স রে কিন্তু আবিষ্কার করেছিলেন উইলিয়াম কনরাড রনজেন। এনাকেই কিন্তু 1901 সালে এক্স রে আবিষ্কার করার জন্য প্রথম নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফিজিক্সে। নেক্সট দেখব আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে নিউক্লিয়ার বিভাজনে শক্তি উৎপন্ন হয় কিভাবে। দেখো নিউক্লিয়ার বিভাজন মানে কি, এক্ষেত্রে নিউক্লিয়ার বিভাজন মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার নিউক্লিয়ার ফিশন, ঠিক আছে। তো নিউক্লিয়ার ফিশনে কি করা হয়, ভর বৃদ্ধি পাওয়ার কারণে, ভর কমে যাওয়ার কারণে, চার্জ পরিবর্তনের কারণে নাকি নিউট্রন শোষণের কারণে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভর কমে যাওয়ার কারণে। অর্থাৎ তোমার কোনো একটা
অনেক বড় একটা মলিকিউল আছে, সেই মলিকিউলকে কিন্তু হিট করে দুটো একই পরিমাণের অ্যাটম তৈরি করে, ঠিক আছে। এটাই কিন্তু তোমার এইভাবেই কিন্তু তোমার হচ্ছে নিউক্লিয়ার বিভাজন হয়। এইভাবেই কিন্তু যে অ্যাটমিক যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে সেখানে কিন্তু এই পদ্ধতিকে কাজে লাগিয়েই ইলেকট্রিসিটি তৈরি করা হয়, প্লাস যে পারমাণবিক বোমা আছে সেটাও কিন্তু এই সিদ্ধান্তের ওপরে কাজ করে তৈরি হয়। তো আজকে এই অবধি ছিল। বলো আজকের কোশ্চেনগুলো কেমন লাগলো? অনেক দিন ধরে সবাই বলছিল যে কোশ্চেনের যে হার্ডনেস বা কোশ্চেনের মধ্যে অ্যাডভান্সমেন্ট আনতে, তো কোশ্চেনগুলো আজকে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এই যে আজকের যে শিফটটা ছিল, মানে আজকের যে কোশ্চেনগুলো তোমাদের সাথে ডিসকাশন করা হলো সেগুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। যারা কিন্তু এর মধ্যে মোটামুটি 22+ স্কোর করতে পেরেছো তাদের কিন্তু প্রিপারেশন খুব ভালো আছে। তাদের জাস্ট আর একটু ভালো করে পড়াশোনা করতে হবে। যাদের কিন্তু মোটামুটি 15+ হয়েছে তাদেরকে কিন্তু আরও ভালো করে পড়তে হবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আজকের সেশনটা কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।